প্রথমে আমরা কিছু কথাবার্তা একটু পড়ি বোঝার জন্য, ঠিক আছে? মূলত অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে নবায়নযোগ্য যোগ্য শক্তির গল্প। কেউ কেউ আমার প্রশ্ন করে, স্যার অ্যাসাইনমেন্টের শিরোনাম কি? শিরোনাম তো অ্যাসাইনমেন্টে লেখাই আছে। এরপর যদি সরকার ভুল দিয়ে থাকে আমার তো কিছু করার নেই, বা সরকারি ভাবে এটা যদি ভুল এসে থাকে আমার কিছু করার নেই। পরে আবার ঠিক করলে আবার ঠিক করে লিখতে হবে। এখন এইটার অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে নবায়নযোগ্য শক্তির গল্প। আমরা মনে হয় নবায়নযোগ্য শক্তি সম্বন্ধে মোটামুটি ভাবে জানি। যে শক্তি বলতো, কেউ বলতে পারবো নবায়নযোগ্য শক্তি জিনিসটা কি? আচ্ছা, প্রত্যেকটা টপিকে করে দিচ্ছি। কারণ প্রথমত আমরা এখানে যেটা দেখাচ্ছে জলবিদ্যুতের একটা চিত্র, তাই তো? কিভাবে কিভাবে কাজটা করা হয়। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তির উৎস, যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়। তার মানে সব দেশেরই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। আর বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এটা আমরা জানি। এখানে যে চিত্রটা দিচ্ছে খুব একটা সুন্দর করে দেওয়া হয়নি, আর একটু ভালো করে বুঝাই দিতে পারতো। আচ্ছা, ডাম্প মানে বাদ দেওয়া বোঝাচ্ছে, এখানে আর একটু ভালো দিতে পারতো। আমি একটা কাজ করি, আমি তোমাদের আরেকটা চিত্র একটু দেখাচ্ছি। মেইন বইটা দেখাই, হ্যাঁ, এটা পুরাতন মেইন বই যেটা, সেটাতে একটু দেখাচ্ছি। এটাতে মোটামুটি ভাবে খারাপ না, ভালোই আছে মোটামুটি বলা যায়, এটা চলে। এই যে এখানে দেখো, একটু খেয়াল করে এই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে দেখো, যে আমরা জানি পানির অন্যতম উৎস হচ্ছে এই যে পানি শক্তির অন্যতম উৎস। আর এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে জলবিদ্যুৎ প্রকল্প জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিয়োগ শক্তি কাজে লাগায়। কিভাবে বিয়োগ শক্তি কাজে লাগায়? নদীর কোন একটা স্থানে বাঁধ বাঁধ নির্মাণ করে ওরা, ঠিক আছে? বাঁধ দিয়ে, ঠিক আছে, এই যে পানিকে বাঁধ দিয়ে আটকালে এর উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে? এরপরে যে পানির ফ্লোটা, এক পাশে কৃত্রিম লেকের সৃষ্টি হয়, এই লেকটা পানিতে ভরে যায়। এক পাশে কি করে বাঁধ দেওয়ার কারণে এক পাশে কৃত্রিম লেকের সৃষ্টি হয়। আর এই লেকটা যখন পানি দিয়ে ভরে যায়, ভরে গেলে এখানে একটা গেটের মতো রাখা হয়, সুইচ গেটের মতো, নিয়ন্ত্রণ গেট। মানে এর হাইট এতটাই বেড়ে যায়, এই বাঁধের থেকেও বেড়ে যায়। তো এখানে একটা গেট রাখা হয়। এই গেটটা কি করা হয়, এই গেটটা যখন ওপেন করে দেওয়া হয়, তখন এই পানিগুলা এদিক দিয়ে গড়ায় পড়ে। পানি যেগুলো যখন গড়ায় পড়বে, পানি তো একটা উচ্চতা থেকে পড়বে নাকি? কোনো বস্তুকে যদি এম ভরে কোনো বস্তুকে যদি এই উচ্চতায় উঠাই, আমরা ছেড়ে দিই, তার মধ্যে জমা আছে কি শক্তি? বিভব শক্তি। দয়া করে না বুঝতে পারলে আমরা জিজ্ঞেস করবা। এর মধ্যে জমা আছে হচ্ছে বিভব শক্তি। তার মানে এই যে যখন আমরা এটাকে বাদ দিয়ে আটকাই এবং কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়, এই পানিগুলোর যে উপরের যে সবগুলো পানির মধ্যেই কি জমা আছে? বিভব শক্তি। তার মানে উপরের পানিগুলোতে বিভব শক্তিটা বেশি। এই পানিগুলো হচ্ছে সুইচ গেট দিয়ে, সুইচ গেট বা নিয়ন্ত্রক গেট বা দরজা, এটা যখন খুলে দেওয়া হয়, তো এই পানিগুলো এই গেট দিয়ে এখানে নামতে শুরু করে। এখানে একটা টারবাইন নামে একটা যন্ত্র আছে, ব্লেডযুক্ত চাকা। এইটা এত বেশি স্পিডে পড়ে, এত বেশি স্পিডে এই পানিগুলো পড়ে, একটা বস্তুকে যদি এই উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা যত নিচের দিকে পড়বে, বিভব শক্তি তত কম থাকবে, আর গতিশক্তি তত কি হবে? বাড়তে থাকবে। তার মানে বিভব শক্তিটা হচ্ছে গতি শক্তিতে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে। এই কনভার্ট হয়ে সে ভূমিতে কিন্তু অনেক জোরে আঘাত করবে। সিমিলার ভাবে এই পানিগুলা টারবাইনের চাকা, ব্লেডযুক্ত যে চাকা, টারবাইনের চাকার মধ্যে অনেক জোরে সজোরে আঘাত করে। আঘাত করলে টারবাইনটা ঘুরতে থাকে। এবং এমনও হয়, যেটা আমি আসলে একজনের মুখে শুনছিলাম, যে উনি এখানে জব করতো মানে উনি এটার ইয়াতে ছিল, প্রতি সেকেন্ডে নাকি 10,000 বার এই টারবাইনটা ঘুরে। একটা গরুকে যদি ফেলে দেওয়া হয় এই হাইট থেকে, তো ওই টারবাইনের উপরে গরুটা কিবা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। যেটা আমি ওনার কাছ থেকে শুনছিলাম, আমি জানি না আসলে সত্যি কিনা, কিন্তু এটা সত্য যে অনেকবার ঘুরে, প্রতি সেকেন্ডে যে অনেকবার ঘুরে। আচ্ছা, ঘুরলে কি হয়? এইটাই হচ্ছে মূলত বিদ্যুৎ উৎপাদন। ঘুরলে এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, এইটা জেনারেটরের মাধ্যমে কি করা হয়? জেনারেটরের মাধ্যমে সংরক্ষণ করা হয়, করে তারপর বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এটা মোটামুটি একটা ইয়া। এবার আমরা এখানে একটু পড়ি। পানিকে বাদ দিয়ে আটকালে এর উচ্চতা বৃদ্ধি পায়। পানির তলের উচ্চতা বৃদ্ধি, এর গভীরতা বৃদ্ধির ফলে এর মধ্যে অধিক বিভব শক্তি জমা হয়। এই যে গভীরতা বাড়ার কারণে এর মধ্যে অধিক বিভব শক্তি জমা হচ্ছে। কোন পাহাড়ের উপত্যকা হইতে পারে, বা এখানে তো পুকুরের মধ্যে বাদ দিচ্ছে বলছে, আর পুকুর নাই, নদীতে। তাহলে উপত্যকায় নিচের প্রান্তে বাদ দিয়ে কাজটি সাধারণত করা হয়ে থাকে পাহাড়ের উপত্যকা।
নদী থেকে আসা পানির প্রবাহ বাধা পেয়ে জমতে থাকে, এই যে এই পাশে জমতে থাকে, জমতে জমতে এক সময় কি হয়, একটা এই হ্রদটা ভরে যায়। আচ্ছা, পেয়ে জমা হতে থাকে, এতে বাঁধের পিছনে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। হ্রদ পানি পূর্ণ হয়ে গেলে হ্রদ থেকে পানি একটা মোটা নলের মধ্য দিয়ে নিচের দিকে, যে পাইপ দিয়ে নামতে থাকে একটা মোটা নল, নিচের দিকে একটি তড়িৎ উৎপাদন কেন্দ্রে প্রবাহিত হয়। পানি পতনের সময় এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পানি পতনের সময় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তি একটি টারবাইনকে ঘোরায়, ব্লেডযুক্ত চাকা, টারবাইন কি একটা ব্লেডযুক্ত চাকা। টারবাইনটি একটি তড়িৎ জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে, তড়িৎ মোটর বা তড়িৎ জেনারেটরের সঙ্গে যুক্ত হলে কি হয়, এই জেনারেটরটি তড়িৎ উৎপন্ন করে। এই টারবাইন যখন ঘুরে এখান থেকে শক্তি উৎপন্ন করে হচ্ছে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে হচ্ছে কে করে, জেনারেটর। এরপরে এটা হচ্ছে বিভিন্ন স্থানে পাঠানো হয় কিনা সেটা আমার আপাতত জানার দরকার নাই, কিভাবে উৎপন্ন সেটা দেখলাম। এটা হচ্ছে মোটামুটি এই জলবিদ্যুৎ হচ্ছে কি হাইড্রো ইলেকট্রিসিটি। এখন এই সম্বন্ধে তোমরা একটু পড়ালেখা করো, কোথায় কখন তোমার কাজে লাগবে আমি বলে দিব যে কেন এটা তোমার করতে হবে কিছু। এখন তোমরা চাইলে এই পেজটি স্ক্রিনশট দিতে পারো, এটা কিন্তু তোমাদের বই না, পুরাতন বই, ঠিক আছে। এরপরে দেখো আমরা পরের পেজে যাচ্ছি আর একটু দেখানোর জন্য, চিত্রটা মোটামুটি খুব সুন্দরভাবে দিয়ে আছে। এখানে আর একটু পড়তে পারো, বাংলাদেশে ব্যবহৃত তড়িতের একটি বড় উৎস হচ্ছে জলবিদ্যুৎ। এই বিদ্যুৎ সরবরাহ করে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে, ওইখান থেকে এটা করা হয়। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইতে এই জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এখানে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে কাপ্তাই হ্রদ নামে একটি কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে, ওটার মাধ্যমেই টারবাইন ঘোরানোর মাধ্যমে আমরা পাই। এই হচ্ছে মোটামুটি ভাবে কথাবার্তা। এবার আমরা একটু অ্যাসাইনমেন্টটাতে ফিরত যাই। অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেনটাকে সবাই খাতা কলমে রেডি থাকো, এগুলো লিখবা। এখানে না মানে খুব বেশি কঠিন কিছু না, একবার ছোট ছোট অঙ্ক, ঠিক আছে, তাই সমস্যা খুব একটা হবে না। আচ্ছা, এখন আমরা করা স্টার্ট করব। হ্যাঁ, দেখো প্রথমে কি বলছে তোমার, আমি একটু একটু কাজ করি, এটাকে আগে হাইড করি, লেখা যাবে না এখানে। রুব্রিক্সটা পর্যন্ত ঠিকভাবে দেখতে পাচ্ছি না, যাই হোক পরে দেখে নিবো, দেখে তোমাদের ভুল করে বাঁকা ভাবে ছবিটা তুলছে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি করছে, আমরা এখানে করা যাবে, এটা করার জন্য এত জায়গা লাগবে না। বলা হচ্ছে তোমার যে নিচের কোন অবস্থানে কি হচ্ছে, কোন অবস্থানের জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে, কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি, মানে বিভব শক্তি সবচেয়ে কম, এটা কোন অবস্থানে, এটা কোন অবস্থানে বলতে পারবা কেউ, পারা উচিত বলো। স্যার তলদেশে, জলের তলদেশে। এটা কেন, এটা এটা তোমাকে একটু ব্যাখ্যা করে দিতে হবে। তুমি প্রথমেই বলবা যে জলের তলদেশে হচ্ছে ন্যূনতম বিভব শক্তি রয়েছে, বা তুমি তোমার মতো করে লিখতে পারো। এখানে তুমি বিভব শক্তির সূত্রটা ইউজ করবা, ভি ইকুয়াল টু mgh। এখানে এম দ্বারা পানির ভরকে আমরা বোঝাচ্ছি। আচ্ছা, এখন পানির ভর যদি আমি স্থির ধরি বা ধ্রুবক ধরি, জিও ধ্রুবক, তাহলে এম জি এই পুরোটা হচ্ছে ধ্রুবক। জি যদি ধ্রুবক হয়, ধ্রুবক হলে এই ভিটা নির্ভর করে এইচ এর উপর। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে নির্দিষ্ট ভরের কোন বস্তুর বিভব শক্তি হচ্ছে তার কি হচ্ছে, গভীরতা বা উচ্চতার সমানুপাতিক। এই কথাটাও লিখে নিবা, নির্দিষ্ট ভরের, আমি বেসিক কথাগুলো লিখে দিচ্ছি, তুমি চাইলে তোমারটা আরো সুন্দর করে সাজাতে পারো, ঠিক আছে। যেমন এখানে লিখতে পারো এম ভরের কোন বস্তু যদি এইচ উচ্চতায় থাকে তাহলে বিভব শক্তি হচ্ছে বি ইকুয়াল টু এত, এই কথাগুলো লিখে নিবা। নির্দিষ্ট ভরের কোন বস্তুর বিভব শক্তি গভীরতার সমানুপাতিক, গভীরতা বা উচ্চতা।
এইচ জিরো হলে কি হবে, এক নং থেকে তুমি দেখতেছো বি জিরো হবে, বি ইকুয়াল টু এম জি ইন্টু জিরো, তার মানে হচ্ছে জিরো। তার মানে মানে তলদেশে মানে কি কোনো হাইট নাই, হাইট শূন্য, তাই বিয়োগ শক্তিও শূন্য। এইটা হচ্ছে মোটামুটি ভাবে ক নাম্বারের অ্যান্সার। এখন তুমি তোমার মতো করে আরো সাজায় লিখতে পারো। এটা বুঝতে কি আরো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমার একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দিবা যে 24 জন এখন আসো। একটু স্ক্রিনশট দিয়ে দাও কষ্ট করে, হ্যাঁ, তাহলে ভালো হয়। এবার তাহলে আমরা ক নাম্বারটা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা যাবো হচ্ছে খ নাম্বারে। খ নাম্বারের জন্য কি বলছে একটু খেয়াল করো, কি বলছো বলো তো খ নাম্বারে? এখানে তুমি আরেকটা কথা লেখা নিবা, তুমি যে উচ্চতর আমরা কি বলতেছি যে এই যে গভীরতার উপর নির্ভর করে বিয়োগ শক্তিটা, আমি আবারও বলতেছি কথাবার্তা নিজের মতো লিখে নিবা। তাহলে কোথায় রয়েছে, রয়েছে হচ্ছে সর্বনিম্ন ইতে। তার মানে যেখানে টারবাইনটা আছে তুমি এইভাবে বলতে পারো, যেখানে টারবাইন রয়েছে সেখানে হচ্ছে ন্যূনতম বিয়োগ শক্তি। বোঝা যাচ্ছে? এইভাবে বলতে পারো, কোনো সমস্যা নেই। আর এই কথাটা বলে নিবা যে এখানে হচ্ছে কি বলে উচ্চতার উপর নির্ভর করে। এই যে এটা বললামই তো যে সূত্র কি বলে দিলাম। তোমরা স্ক্রিনশট দাও বা তুলে নাও, খুব ভালো হয় এটা। এখানে আমি পরেরটাতে যাচ্ছি, খ নাম্বার। ক নাম্বার তোলা হয়েছে, আর টাইম দিচ্ছি না, তোমরা নিচেই করে দাও। তারপরে হচ্ছে খ নাম্বারে, আমার মনে হয় সবার বাসায় গিয়ে বলে দিলে ভালো হতো, যারা যারা ক্লাস করতেছে না কেউ বাসায়। একটু ভুল হয়ে গেছে না? এবার আবার বলবে স্যার কই কবে বললেন ক্লাসের কথা? আমাদের খাদিজা কি আসছে? খাদিজা এত সকালে অবশ্য ঘুম ভাঙে না। পরের কোশ্চেন কি বলছে একটু দেখো। এখানে বলা হচ্ছে তোমার, এখানে আবার একটা উদ্দীপকের মতো দিয়ে দিচ্ছে, 30 মিনিটের মধ্যে পানি এত জুল শক্তি হারায় আর উৎপন্ন করে এত বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। পানি যে শক্তি হারায়, তার মানে পানি শক্তি দিচ্ছে কাকে দিচ্ছে বলতো? আমরা পানি মানে পানি শক্তি হারাইছে, তার মানে আমরাই তো পানির মাধ্যমে শক্তি, মানে মানুষই তো এই কাজটা করতেছে। তাহলে পানির মাধ্যমে শক্তি দিচ্ছে কাকে দেওয়া হচ্ছে বলতো? এই পরিমাণ শক্তি দিচ্ছে টারবাইনকে বা ব্লেড যুক্ত চাকাকে। ও কি করতেছে? ও হচ্ছে এই চাকা ঘোরানোর মাধ্যমে এত পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতেছে, তাই তো? কথা কি বুঝতে পারছো? তার মানে টারবাইন গ্রহণ করতেছে এত পরিমাণ শক্তি, আর সে দিচ্ছে কত পরিমাণ? 4.5 × 10⁹ এত জুল শক্তি সে উৎপন্ন করতেছে, তাই তো? এখন প্রশ্ন করা হচ্ছে যে শক্তি রূপান্তরের দক্ষতা কত? দেখো দক্ষতার সূত্রটা কি একটু দেখি আমরা। এটা আমাদের পুরাতন বইয়ের মধ্যে আছে, আমি তোমাকে দেখাচ্ছি, সুন্দরভাবে দেওয়া আছে এখানে। দক্ষতা বা কর্মদক্ষতা যাই বলি, এটা কিভাবে এখানে দেখো, এই যে ইঞ্জিনে যতটুকু শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে কার্যকর শক্তি। তাহলে আমরা পাইলাম হচ্ছে 4 পয়েন্ট কত ছিল বলতো, 5 × 10⁹ এতটুকু আমরা পাইলাম জুল, ঠিক আছে? আর দিলাম কতটুকু? দিলাম হচ্ছে আমরা কিসের মাধ্যমে দিচ্ছি বলতো? আমরা দিচ্ছি হচ্ছে পানির বিভব শক্তির মাধ্যমে, 5 × 10⁹। তো তুমি প্রথমে লিখবা কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু, এইটা লেখার আগেও তুমি একটা কাজ করে নিবা, সুন্দর করে লিখে নিবা লভ্য কার্যকর শক্তি যেটা পাওয়া পাওয়া গেল সেটা কত? 4.9 লভ্য কার্যকর শক্তি। আমি এটাকে ও দিয়ে প্রকাশ করি পাশে, আউটপুট আর কি 4.5 × 10⁹ জুল। আর এই যে মোট প্রদত্ত শক্তি এটা হচ্ছে 5 × 10⁹, এটা লিখে নিবা।
5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। এটাও ধরে নেওয়া কিছু একটা, এটাকে EI ধরে নাও। আমরা এটাকে ইনপুট হিসেবে দিচ্ছি কার মাধ্যমে? পানির বিভব শক্তির মাধ্যমে। ঠিক আছে, এই সূত্র দিয়ে করতে হবে। কর্মদক্ষতা লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। প্রয়োজনে তুমি সংজ্ঞাটাও লেখানো সুন্দর কিনা। কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে কি হচ্ছে, যন্ত্র মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় আর যে শক্তি দেওয়া হয় তার অনুপাতকে বোঝায়। আমরা দিছি কিভাবে? বিভব শক্তির মাধ্যমে। সুন্দর করে কথাবার্তা লিখে দিবা। এরপরে তুমি এই মানটা বসাবা, যে এই মানটা বসাবা এই লাইনের পরে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। ওরে আল্লাহ, এটা তো কোইন্সিডেন্টলি মিলে গেছে। এটা হবে 90। এখানে একটা 100% করে নাও। তুমি সূত্রের মধ্যে একটা 100% ইউজ করো, কারণ তুমি পার্সেন্টেজে দিবা তো, তাই 100 পরেও ইউজ করা যায়, কিন্তু আমি একবারই করে ফেলো। করলে কি আসে? আসে সম্ভবত 90%। কোইন্সিডেন্টলি এইটার সাথে মিলে গেছে। এর মানে তাকে যদি 100 জুল শক্তি দেওয়া হয়, সে কত 90 জুল শক্তিকে কাজে লাগাইতে পারে। তার মানে 100 জুল থেকে সে 90 জুল বিদ্যুৎ উৎপাদন করে। তো টোটাল সে 90%, তার কর্মদক্ষতা কত পার্সেন্ট? 90%। এর কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। কারো প্রবলেম এটা বুঝতে বা সাজায় লিখতে? স্যার সাজায় কিভাবে লিখবে সেটা আবার একটু বলে দিন। লব্য কার্যকর শক্তি এটা লিখবা, আর মোট প্রদত্ত শক্তি এটা লিখবা। এখন তুমি আরেকটু ডিটেইল লিখলে কি বলতে হবে, কিভাবে তুমি পাইলা? দেখো প্রশ্নে উদ্দীপকে কি বলা ছিল মনে আছে? উদ্দীপকে বলা ছিল তোমার যে তাকে দেয়া মানে পানি বিভব শক্তি হারাইছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। তাহলে পানি হারাইছে, পানি হারাইছে, পানি শক্তি পাইলো কোথা থেকে? আমরা বাদ দিয়ে আটকায় পানির উচ্চতা বাড়াইছি, তাই পানি ওটার মধ্যে শক্তি পাইছে। ওই শক্তি সে হারাইছে কি টারবাইনকে ঘোরানোর সময়, সেজন্য নিচের দিকে পড়ছে। তার মানে টারবাইন ঘোরানোর সময় সে কি করছে? টারবাইনটা এত জুল শক্তি উৎপন্ন করছে, বিদ্যুৎ শক্তি। তার মানে এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি, টারবাইন যেটা উৎপন্ন করছে। আর টারবাইনকে আমরা দিছি কতটুকু? আমরা বিভব শক্তির মাধ্যমে তাকে দিছি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এরপরে হচ্ছে কর্মদক্ষতা সূত্র লিখবা। লিখার পরে এই যে 100% সহকারে লিখবা, এই ভ্যালু বসাবা। এই যে বসাইছি, এই দেখো এটা বসাইছি, 100% দিয়ে গুণ করে করার পর আসবে 90%। তার মানে এই টারবাইনের কর্মদক্ষতা হচ্ছে 90%। ওর কথা কি বুঝতে পারছো? ওর জি সমস্যাটা স্যার। বুঝতে? আচ্ছা, এবার নিজেরা সাজায় লিখে নিবা। নেক্সট, এবার গ নাম্বারে যাবো। ঠিক আছে, গ নাম্বারে কি বলছে একটু দেখো। এই পাঁচটা একটু ফাইট করে নিই। বিদ্যুৎ শক্তি এত জুলকে ওয়াটের মাধ্যমে প্রকাশ করে। এই যে প্রকাশ করে ওয়াটের মাধ্যমে, জুলকে কি ওয়াটে প্রকাশ করা যায়? যায় না। আর করতে হবে কিসের মাধ্যমে? এই যে 30 মিনিট সময় দিয়ে দিচ্ছে না, এটার মাধ্যমে করতে হবে। তুমি দেখো বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তির পরিমাণ, বিদ্যুৎ শক্তির পরিমাণ আউটপুটের মতো না, এটা হচ্ছে ইও। এটা কত? এটা হচ্ছে গিয়ে তোমার 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জি। আর সময় কত লাগাইছে এটা করতে? সময় লাগানো হচ্ছে 30 মিনিট। 30 মিনিট মানে কি? 30 ইন্টু 60 সেকেন্ড। এটা আসবে তোমার 1800 সেকেন্ড।
এখন বলছে ওয়াটে প্রকাশ করতে, তো আমরা ক্ষমতার সূত্র কি জানি? ক্ষমতা P = W/T। এখানে W-টাই হচ্ছে ইও, মানে কৃত কাজটাই হচ্ছে বিদ্যুৎ শক্তির পরিমাণ। এটা এই কাজটা করছে কে? এই কাজটা করছে টারবাইন অথবা জেনারেটর, যাই বলি। এবার এখান থেকে আমরা বের করতে পারি 4.5 × 10⁹ এত জুল, আর টাইম হচ্ছে 1800 সেকেন্ড। করলে কত আসে একটু করো তো। ক্ষমতাটা কত আসে? 2.5 × 10⁶ ওয়াট। 2.5 × 10⁶ ওয়াট। আমরা বৈজ্ঞানিকভাবে এটাই করি, কিন্তু আমরা বিদ্যুৎ শক্তিকে কিলোওয়াট আর বেশি করে চিনি। 1000 দিয়ে ভাগ করে এইভাবে দেখো, আরো ভালো। 2.5 × 10³ 10³ কিলোওয়াট, অথবা বলতে পারি এটা 2500 কিলোওয়াট। অবশ্য প্রকাশ করতে বলছে ওয়াটে, তাই আমার দরকার নাই। আমার বলবে যে বেশি করে ফেলেছে, দরকার নাই, এখানে রেখে দিই। তবে তুমি এইটা প্রকাশ করার পরে এমনিতে আলাদা ব্র্যাকেটে, মানে ব্র্যাকেট না, মানে এমনি নিচে লিখে দিতে পারো, বাট মূলত প্রকাশ করবা এটা, যে প্রকাশ করা যে হয়েছে। আমরা ঘ নাম্বার ম্যাথটা বুঝতে পারছি। এগুলো নিজে নিজেই পারি, এগুলো না পারা আসলে কিছু নাই। সবাই তুলতে পারছো? স্যার, বলো। স্যার আমাদের হায়ার ম্যাথ তো 2টা অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু আমাদের তো ক্লাস নেওয়ার কথা কিছুই বলো না। আজকে তো বুধবার, আমাদের তো শনিবার দিন জমা দিতে হবে। ঠিক আছে, আমি বলে দিব না, দেখি প্রাইমারি টিচারদের। সানা স্যার কি তোমাদের তো দেখলাম গ্রুপে লিংক ইয়েতে দিল, ওরা ক্লাস দিবে না? স্যার ওটা তো জাস্ট প্রশ্ন পাঠাইছে। কষ্ট পড়াইছে, কিন্তু উত্তর পাঠানো উচিত। আর না পারলে তোমরা জমা দিবা না, শেষ। পরের পরের ইয়েতে দিবা, এটা এই ইয়েতে দিবা না। আচ্ছা, ওটা দিয়ে আমরা এই করতেছি না, আমাদের যেটা লক্ষ্য সেটা আমরা দেখি। আমরা কি এটা ক খ গ করতে পারছি? মুছে দিলাম। পরের কোশ্চেন, এই কোশ্চেন গুলো আসলে তোমরা নেট ঘাটাঘাটি করে কিছু নিতে পারো। নেট ঘাটাঘাটি করে তুমি ডিরেক্ট ইয়েতে বাংলা লিখে সার্চ দিবা, এটাতে যে বাংলাদেশের পরিবেশের উপর অ্যাসাইনমেন্ট সার্চ না, তোমরা যেটা করো অ্যাসাইনমেন্ট খুঁজো, বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুতের কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করতে বলছি। এখন দেখো, এখানে দুই ধরনের প্রভাব আছে, ক্ষতিকর দিক আছে, উপকারী দিক আছে, ঠিক আছে? দুইটা তোমার ইয়ে করতে হবে, দুইটা হিসেবে তুলে ধরতে হবে। এখানে কেন তুলে ধরতে হবে একটু দেখি, এই যে রুব্রিক্সটা একটু দেখি। হ্যাঁ, দেখি আমরা রুব্রিক্স, আমি তো রুব্রিক্স একবারও দেখি নাই। আচ্ছা, বিয়োগ শক্তির ধারণা, অবস্থানের নাম লিখতে পারলে 1 নাম্বার পাওয়া যাবে। ওই জন্য অবস্থান কোথায়, টারবাইনের নিকটে অথবা ইয়াতে লিখে দিবা। কর্মদক্ষতা নির্ণয়, কর্মদক্ষতা নির্ণয়ের রাশিগুলো চিহ্নিত করতে পারলে সমীকরণে 1 নাম্বার, আর নির্ণয় করতে পারলে 1 নাম্বার। রাশিগুলো চিহ্নিত করা মানে হচ্ছে কি, প্রত্যেকটা ইয়া কি সেটা চিহ্নিত করবা। যেমন কর্মদক্ষতার মধ্যে কোনটা আউটপুট এনার্জি, কোনটা ইনপুট এনার্জি, আর কোনটা কর্মদক্ষতা, সূত্র লিখবা। এরপরে সঠিকভাবে নির্ণয় করলাম, এই তো 2 নাম্বার। গ নাম্বার ছিল হচ্ছে সঠিকভাবে শক্তির একক, শক্তির কি হচ্ছে এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারলে। কিন্তু শক্তির একক থেকে অন্য এককে রূপান্তর করবো, নাকি এখানে বলা হচ্ছে ওয়াটে নিতে? প্রশ্নের সাথে রুব্রিক্সের মিল দেখতেছি না, কি ব্যাপার? সঠিকভাবে শক্তির এক একক থেকে আরেক একক নিতে বলা আছে, তো দেখি তো এটা কি বলছে। ওয়াটে প্রকাশ করতে বলছে। আর যাই হোক, এটা ওরাই জানে ওরা কি আসলে, আসলে তেমন কিছু না। এখানে মূল বিষয়টা হচ্ছে কি, তোমার আমরা তো ওয়াটে নিয়ে গেছি না,
একটা থেকে আরেকটা দিয়ে মানে হচ্ছে শক্তির একক ছিল জুল, জুল থেকে আমরা ওয়াটে চিনি দিলাম অন্য একক। আচ্ছা অন্য একক মানে হচ্ছে ওই যে জুলে কনভার্ট ওয়াটে কনভার্ট করতে বললে নাম্বার পাওয়া যায়। এটাতে মাত্র 1 নাম্বার খাইছে আমার। এবার আসো 9 নাম্বার, পরিবেশগত প্রভাব। প্রভাব তা বিবেচনায় শক্তির উপাদান সমূহের অবদান। এখানে পরিবেশের উপর ভালো প্রভাব খারাপ প্রভাব তুলনা করতে হবে। পরিবেশের উপর শুধু ভালো প্রভাব লিখতে বললে 1 নাম্বার, আর খারাপ প্রভাব লিখতে বললে আরো 1 নাম্বার। এখানে অনেক কিছুই লেখা যায়। দেখো ভালো প্রভাব কি কি আমি একটু বলি, তোমাদের গ্রুপে আমি লিখে দিব না, জাস্ট আমি আপাতত একটু আলোচনা করে দিচ্ছি। ভালো প্রভাবগুলো হচ্ছে, এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এই যে কি বলে হাইড্রো ইলেকট্রিসিটির হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। তারপর হচ্ছে এই যে আমরা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতেছি, এতে আমরা কোনো জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি না, ঠিক আছে। আর যতদিন পর্যন্ত পানি চক্র কার্যকর থাকে, খেয়াল করো, মানে পানি চক্র সচল থাকে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই প্ল্যানটা কার্যকর থাকবে। যদি পানি চক্র কার্যকর না থাকে তাহলে এই প্ল্যানটা আর এক্সিকিউট করবে না, ঠিক আছে। আরো আরো ব্যাপার সেবার আছে, আমি জাস্ট এখানে শর্টকাট করে বললাম। এখানে আরো ব্যাপার যদি আমি বলি তাহলে আরো কিছু ভালো প্রভাব আমরা বলতে পারি। যেমন এখানে আরো যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে, আমরা জলবিদ্যুৎ কেন্দ্রে ভূগর্ভস্থ পানি অপচয় না করে ভূমির উপরস্থ পানি দ্বারা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমরা এখানে ভূগর্ভস্থ পানির কোনো অপচয় হচ্ছে না। আমি কিন্তু ভালো প্রভাবগুলো আরো বলতেছি। তারপর জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রাসায়নিক যন্ত্রপাতি ব্যবহার হয় না, ঠিক আছে। এতে পরিবেশের উপর কোনো প্রভাব পড়ে না। যেহেতু এখানে রাসায়নিক কোনো যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, তাই পরিবেশের উপর কোনো খারাপ প্রভাব পড়ে না, মানে ভালো প্রভাব পড়ে, ভালো প্রভাব। আচ্ছা এরপরে কি হয়, এরপরে তোমার হইতে পারে এটার মধ্যে, আমি দেখো পয়েন্টগুলো একটু বলতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, পরে প্রয়োজন আমি লিখে দিব এতে। তারপর হচ্ছে এই যে নবায়নযোগ্য শক্তির কথা বলছি, বারবার ব্যবহার করা যায়, ফলে শক্তির কোনো হ্রাস পাচ্ছে না। আর হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রে কার্বন বা সালফার এইগুলোর নিঃসরণ না হওয়ায় গ্রিন হাউসের কোনো প্রভাব থাকে না। কারণ কার্বন ডাই অক্সাইড হলে গ্রিন হাউসের একটা প্রভাব সৃষ্টি হয়, আবার সালফার ডাই অক্সাইড হলে এসিড বৃষ্টির একটা প্রভাব সৃষ্টি হয়। তাই এই দুটার কোনো প্রভাব সৃষ্টি হয় না। এই হচ্ছে আমার মতো করে আমি একটু বললাম আর কি, আমি যতটুকু জানি ততটুকু বললাম আর কি। তোমরা কি বুঝতে পারছো ভালো প্রভাবগুলো? এবার খারাপ প্রভাবগুলো কি? এখন তোমাদের যে তোমরা খারাপ প্রভাব লিখে শুরু করে দিবা নাকি, মানে খারাপ প্রভাব লেখা কিছু মানে কোনো হাইফেন টাইফেন কিছু দিবা না, নরমালি খারাপ প্রভাব লিখে লেখা শুরু করে দিবা। কারণ এখানে তো তোমাদের তো কত কিছু নিষেধ আছে। দেখো জলবিদ্যুৎ নির্মাণে বাঁধ, এই যে বাঁধ তৈরি করার ফলে বেশ বড় অঞ্চলে জলের কি হচ্ছে, জলের নিচে প্লাবিত হয় এবং চাষাবাদের জমিতে ক্ষতি হয়। এটা হচ্ছে একটা প্রভাব। আবারও বলতেছি, জলবিদ্যুৎ নির্মাণে যে আমরা বাঁধ নির্মাণ করি, ঠিক আছে, বাঁধ দিই, এর ফলে হচ্ছে বেশ বড় অঞ্চল জলের নিচে প্লাবিত হয়, জলের নিচে প্লাবিত হয়ে যায় অনেক অঞ্চল। এর ফলে কি হয়, চাষাবাদের জমির ক্ষতিগ্রস্ত হয়। আবার ভূমধ্য টেকটনিক প্লেট আছে না, মাটির নিচে যে প্লেট গুলো আছে, টেকটনিক প্লেট, এগুলোর উপর হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রের প্রতিক্রিয়া, ভূমিকম্পের সম্ভাবনা থাকে। এই টেকটনিক প্লেট গুলো নড়ে যায় এইসব কারণে, ঠিক আছে। কারণ অনেক বেশি স্পিডে ঘুরে বা এখানে অনেক বেশি স্পিডে টারবাইনটা ঘুরে, এই কারণে এমন কি হতে ভূমিকম্প হতে পারে। তারপর হতে পারে জলবিদ্যুৎ কেন্দ্রে কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হইলে আশপাশের অঞ্চল কি হবে, আশপাশের অঞ্চল প্লাবিত হবে এবং বিপুল পরিমাণ ক্ষতি হবে। এতে কি হচ্ছে, বন্যাও হইতে পারে। এটাতে আরো কিছু ব্যাপার স্যাপার এখানে থাকতে পারে, সেটা হচ্ছে আমি বলতে পারি এখানে এগুলো তো মাস্ট হবেই। তারপর হচ্ছে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা সবার আগে লেখা উচিত। নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়। আর কি হতে পারে, তারপর হচ্ছে মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে। কারণ আমরা জানি এই মাছের মধ্যে যে এই পানিগুলো দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এই পানিগুলো যখন নদীর পানির সঙ্গে মিশতেছে তখন এইগুলাতে মাছ মারা যাচ্ছে, ঠিক আছে। এইরকম বিষয়গুলো করতে পারে। আমার কথা কি মোটামুটি বুঝছো? এই হচ্ছে তোমার দুইটা দিক, বললে তুমি 1 1 2 পাবা। এরপরটা দেখো কি বলছে, প্রশ্ন বলেছে পাঠ্যবইয়ে উল্লেখিত সব শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বর্ণনা একটি চার্ট তৈরি করতে পারবে। এটা তো 4 নাম্বার। তারপর হচ্ছে ন্যূনতম শক্তির 2টা অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব লিখতে পারবে। এটা আমি এতে লিখে দিব, এটা আমি পাঠাই দিব তোমাদের আমার মতো করে একটা, কিন্তু তোমরা ডিরেক্ট ওটা কপি করবে না, আরো অ্যাড করে দিবা, ঠিক আছে। এবং পাঠ্যবই কি পাওয়া যায় একটু দেখাচ্ছি।
এই যে পাঠ্য বইয়ে এই সম্বন্ধে কিছু কথা লেখা আছে। এই যে শক্তির রূপান্তর এবং শক্তির পরিবেশের উপর প্রভাব, এখানে একটু রিডিং পড়বা, পরে এখান থেকে এই যে দেখো কিভাবে কি ঘটে। এখানে অনেক কিছু পাবা, নবায়নযোগ্য শক্তি, এই যে এখানে জলবিদ্যুৎ নদীতে বাদ দিয়ে করা, এইরকম কি হচ্ছে পরিবেশের ক্ষতি হয়, এখান থেকে অনেক কারণ পাবা, তুমি লেখা আছে, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে এখান থেকে পড়বা, আর একটু রিডিং করবা ভালো করে, তাহলে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে যদি তোমরা চাও বলতে, আমি আরেকটু বলতেছি এবং তোমাদের লিখে দিব বলতে আমি কিছু জিনিস এই মেসেঞ্জারে পাঠিয়ে দিব তোমাদের, ঠিক আছে। এখানে দেখো কিরকম হইতে পারে। একটা হচ্ছে এখানে কি কি প্রভাব ছিল আমরা একটু দেখি। একটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব, নাকি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত। তোমার তিনটা প্রভাব, তুমি যেটা করবা একটা ছক করবা, এই ছকের মধ্যে এই পাশে লিখবা শক্তির উৎস, এই পাশে হচ্ছে অর্থনৈতিক প্রভাব, এই পাশে হচ্ছে সামাজিক প্রভাব, আর এই পাশে হচ্ছে কি তোমার পরিবেশগত প্রভাব। এখানে একটা কথা বলা আছে, পাঠ্য বইয়ে উল্লেখিত সব শক্তি, কি কি শক্তি আছে পাঠ্য বই দেখবা, সৌরশক্তি আছে, রাসায়নিক শক্তি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আর কি আছে, সৌরশক্তি, রাসায়নিক শক্তি, বায়ু শক্তি আছে, আর হচ্ছে এই যে জলবিদ্যুৎ যেটা, এই চারটার প্রভাবে তুমি এখানে ব্যাখ্যা করবা। এই যে এই পাশে লিখবা শক্তির উৎসগুলোর নাম, যেমন সৌরশক্তি, এখন এটার অর্থনৈতিক প্রভাব কি, এরপর হচ্ছে কি রাসায়নিক শক্তি লিখবা, লেখা কোনটার অর্থনৈতিক প্রভাব কি, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, আর হচ্ছে পরিবেশগত প্রভাব। বোঝা যাচ্ছে? তোমরা কি মোটামুটি বুঝতে পারছো এটুকু? এবার একটু দেখো, আমি এই আগের অ্যাসাইনমেন্টের দুইটা পিক দেখাচ্ছি, ওটা আমি এমনিতেই নেট থেকে নিছি, তোমরা এইটা দেখে একটু করে ফেলবা। সময় আছে কত, 1 মিনিট। কি ব্যাপার, এটা হয় না কেন? দূর, মাত্র নিলাম এগুলা। একটু দেখো, তোমরা দেখতেছ, এটা হচ্ছে গতিশক্তির গ্রাফটা, ঠিক এইটাই যে মানে এরকম সিস্টেমে হবে। তোমরা অনেকে করো কি, আমাকে পাঠাও যে স্যার আমারটা একটু দেখে দেন, কি দেখেন, এই যে আমি এভাবে করছি, এভাবে করছি, এভাবে করছি, ফালতু সিস্টেমে এটা আসবে এইভাবে। আর বিভব শক্তিটা তো আমি দেখাইছি, সরি, এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফটা সময়ের সাথে, আর গতিশক্তিটা তো আমি দেখাইছি নাকি। এবার এই দুইটা গ্রাফকে একসঙ্গে অ্যাড করে দিবা। 3 নাম্বার থার্ড গ্রাফ হচ্ছে এরকম, এই যে এই